Good evening. Assalamu alaikum to everyone. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start my class, so be attentive and enjoy the class. Are you ready for the class? Let everyone please. Okay, thank you. Now I am going to start my class. At first, in my class, I will discuss in front of you about verb. After that, I will discuss in front of you modal auxiliary verb, some important spoken rules, and so on. So be attentive and enjoy the class. Okay. MD Tofazzal Hossain Ovi, how are you? Please unmute your microphone. MD Tofazzal Hossain Ovi, how are you? Can you hear me? Yes, sir. হ্যাঁ, অনেকদিন পর ক্লাসে জয়েন করেছেন। এত লেংদি করলে হবে? রেগুলার ওয়েতে ক্লাস করতে হবে। অভি ভাইয়া, বুঝতে পেরেছেন? জি ভাই, জি স্যার, ইনশাল্লাহ হ্যাঁ, কন্টিনিউ করবো। অবশ্যই অবশ্যই। আপনি তো পার্সোনাল ব্যাচেও এক সময় ছিলেন, যাই হোক। তো এখন এই ক্লাসগুলো কন্টিনিউ করবেন। দেখেন, আমি প্রতিদিন যা যা শিখাই, ভার্বের ব্যবহারটা এর ভিতরে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি গত কয়েকটা ক্লাসে ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করছিলাম, আজকেও করব, এবং নেক্সট ক্লাসেও বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা থাকবে। তো ফার্স্ট অফ অল, আমি যেটা আপনাদের সামনে বলতে চাচ্ছি, একটা ডায়লগ থেকে শুরু করতে চাচ্ছি। কিভাবে আমরা ইংরেজি ভাষাতে দ্রুত কথা বলতে পারি। আমরা সবাই চাই যে এই ল্যাঙ্গুয়েজটাতে যেন আমরা কথা বলতে পারি, তাই তো? কথা বলতে গেলে একটা সিস্টেম হচ্ছে ডায়ালগ সিস্টেম, অর্থাৎ আপনি কোনো চাকরির ইন্টারভিউ বা ভাইবা দিতে গেছেন, আপনাকে স্যাররা প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। দেখেন, প্রশ্নগুলো মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আর ইন ইংলিশ। বেশিরভাগ প্রশ্নগুলো থাকে কিন্তু ইংরেজিতে। আজকেও আমাদের নাসরিন আপা এখানে হয়তো ক্লাস করছেন, ওনার একটা চাকরির ইন্টারভিউ ছিল গার্মেন্টস সেক্টরে, অনেক বড় একটা পদের জন্য। তো উনি কিন্তু গত রাতে আমার কাছ থেকে অনেক হেল্প নিয়েছিল, স্যার ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। তারপর অনেক বিষয় ওনাকে ছোট ছোট টিপস দিয়েছিলাম। তো এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে যে ইংরেজিতে আমাকে কেউ যদি প্রশ্ন করে, কেউ যদি আমাকে বলে হাউ আর ইউ, আপনি কি বলবেন? আমি কি বলবো? আই এম ফাইন, থ্যাংক ইউ। হুম তারপর আমি আপনাকে আবার প্রশ্ন করতে পারি যে আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কোথায় যাচ্ছেন, রাস্তায় দেখা হলো, আপনি বলছেন যে আমি দোকানে যাচ্ছি, আমি মার্কেটে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, বা আমি বাসায় ফিরছি, যে কোনো একটা কিছু বলবেন। আপনাকে যদি আমি বলি যে আপনার বাসার অন্য সবাই কেমন আছে, আপনি বলবেন যে সবাই ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? আমি বলবো আমার বাসারও সবাই ভালো আছে। দেখেন, এই ডায়লগটা করতে হবে। তো এটা আমরা বাংলা থেকে ইংলিশে প্র্যাকটিস করব, ইংলিশ থেকে বাংলা, দুইটা ভাবেই কিন্তু করতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসে বলে থাকি, আমরা যেহেতু বাঙালি, অ্যাজ উই আর বাঙালি, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো বেঙ্গলি ওয়েল। প্রথমে বাংলাটা ভালোভাবে আমাদেরকে জানতে হবে। আমি ভাত খাই, এই বাক্যটা যদি আপনি জানেন, এটা ইংরেজিতে সাজাতে গেলে কি করতে হবে? আমি ভাত খাই যেমন আছে, এটা লিখতে হবে আমি ভাত খাই, লেখার বেলায় লিখতে হবে আমি খাই ভাত। আমি স্কুলে যাই, আমি যাই স্কুলে। অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। সাবজেক্টের পরে কি দিতে হয়? ভার্ব। সাবজেক্ট অর্থ কি? কর্তা। তারপর দিতে হয় ক্রিয়া, তারপর কর্ম। আবার বলি, কর্তা ক্রিয়া কর্ম। আর যখন ফরেনাররা বলে, ইংরেজরা যখন বলে, তখন তারা কিভাবে বলে? কর্তা বলে, ইংরেজিতে বলা হয় কর্তা ক্রিয়া কর্ম, আর আমরা বলি কর্তা কর্ম ক্রিয়া। বাংলা বাক্যে ভার্ব বা ক্রিয়া শেষে থাকে। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, ছেলেরা ফুটবল খেলে। দেখেন, এই খেলে শব্দটা, খাই শব্দটা, মাছ ধরে, ধরে শব্দটা, সব কিন্তু বাংলা বাক্যের একেবারে শেষে গিয়ে বসেছে। খুব ভালো করে লক্ষ্য করব আমরা। তো ইংরেজি থেকে কিভাবে বাংলায় সাজাতে হয়, আর এখানে মেইনলি বিষয়টা সেটা হচ্ছে ডায়লগটির বাংলা অনুবাদ। দেখেন, তো আমরা প্রথমে একজন একটু ইংলিশে পড়বো। বলছে ডায়লগ ইম্পর্ট্যান্ট, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। আমরা সংবাদপত্র পড়বো, কেন পড়বো? হুম আমরা অনেকেই কিন্তু সংবাদপত্র পড়ি, এখানে যারা রয়েছেন অনেকেরই সংবাদপত্র পড়ার অভ্যাস রয়েছে, তাই না? তো সংবাদপত্র পড়লে কি হয়, সেই বিষয়ে আমরা এখন একটু পড়বো। রাজু এবং মিনার ভিতরে একটি ডায়লগ। রাজু বলছে হ্যালো মিনা, হাউ আর ইউ। মিনা বলছে থ্যাংক ইউ, আই এম ফাইন, হাউ আর ইউ। রাজু বলছে আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ, হোয়ার আর ইউ গোয়িং। দেখেন, এইখান থেকে একজন একটু পড়বেন, ঠিক আছে? আমাদেরকে পড়ে পড়ে এটা এখান থেকে আমাদের ডায়লগগুলো প্র্যাকটিস করলে খুব ইজিলি কথা বলতে পারবেন। দেখি এখানে কে রয়েছেন। আব্দুল গনি, আপনি পড়তে পারবেন? এটা বাংলা ইংলিশ টু ইংলিশ পড়তে হবে, হ্যাঁ। আর সবাই একটু মিউট রাখবেন, আপনি পড়ুন। হ্যাঁ রাজু, হ্যালো মিনা, হাউ আর ইউ। Hello, Mina. How are you? Mina, thank you. I am fine. How are you? Raju, I am also fine. Thank you. Where are you going?
Nina, I am going to buy a newspaper. Raju, do you read newspaper regularly? Mina, of course. Don't worry. Don't you? Raju, certainly you know newspaper is called the storehouse of knowledge. Mina, you are right. Without reading newspaper, we can't know about the world. Raju, they who don't read newspaper remain frogs of the world because they don't know the current affairs of the country and world. Mina, at the same time, newspaper contain articles related to our study. They are very helpful. থ্যাংক ইউ, Raju. থ্যাংক ইউ, নাইস, নাইস রিডিং, সুন্দর পড়েছেন, অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে ক্লাস করছেন? আমেরিকা থেকে ক্লাস করছেন, দেখছেন? তাহলে সে আমেরিকা থেকে ক্লাস করে কিন্তু আমাদের কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখছে। আপনি পৃথিবীর যে দেশে থাকেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনাকে ভাষাটা শিখতে হবে। ভাষা যদি আপনি ভালোভাবে না জানেন, পৃথিবীর কোথাও গিয়ে সারভাইভ করতে পারবেন না। একটা ভালো জব পেতে গেলে, একটা ভালো জায়গায় নিজেকে স্টাবলিশ করতে গেলে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন। খুব ভালো পড়েছেন, আপনার আরও ফ্লুয়েন্সি হোক, এটা আমি চাইবো। তো এখন আমাদের মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু বাংলাটা দিয়েছি। এই বাংলা দেখে দেখে কে পড়তে পারবেন? রাজু বলছে হ্যালো মিনা, তুমি কেমন আছো, হাউ আর ইউ? মিনা বলছে তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আমি ভালো আছি, আই এম ফাইন। তুমি কেমন আছো, হাউ আর ইউ? রাজু বলছে আমিও ভালো আছি, আমিও ভালো আছি। এই ও এর জন্য কি হবে? আই অ্যাম অলসো ওয়েল। কি হবে? আম অলসো ওয়েল। ধন্যবাদ, তুমি কোথায় যাচ্ছ? থ্যাংক ইউ। হোয়ার আর ইউ গোয়িং? দেখেন তুমি কোথায় যাচ্ছ, টেন্সটা ভালো করে খেয়াল করতে হবে। হোয়ার আর ইউ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলি তুমি কোথায় যাচ্ছিলে, হোয়ার ওয়ার ইউ গোয়িং। তুমি কোথায় যেতে থাকবে, হোয়ার উইল বি, হোয়ার উইল ইউ বি গোয়িং। দেখেন এই যে বাক্যগুলা কিভাবে স্ট্রাকচার সাজাতে হয়, এটা পারলে আমরা প্রত্যেকটা বাক্য গঠন করতে পারবো। আমি যা বলতে চাই, আপনি যা বলতে চান, দেখবেন আপনার মুখে, আপনার মাথায় প্রথমে কিন্তু বাংলায় আসে। তো বাংলা থেকে ইংরেজিতে সাজাতে পারলেই কিন্তু আমরা কথা বলা শিখে গেলাম। তো এভাবে সাজানো খুবই ইজি একটা টাস্ক। এটা আমরা পারি না কারণ আমাদের চর্চা নাই, প্র্যাকটিস নাই। তো যারা প্র্যাকটিস করবেন তারা অবশ্যই পারবেন। তো এখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে পড়তে হবে। এই ভাই যেমন কেবল ইংলিশটা পড়লো, এখন বাংলা থেকে আমাদেরকে ইংলিশে কনভার্ট করতে হবে। হু ক্যান ডু ইট? ওকে। হ্যাঁ, বশির উদ্দিন আপনি বলবেন? হ্যাঁ, ফাতেমা, ফাতেমা মঞ্জুরি আপা আপনি একটু বলবেন, ওকে। এখান থেকে তারপর বশিরউদ্দিন ভাই আপনি বলবেন, সবাই মিউট রাখবেন, হ্যাঁ। হ্যালো মিনা, তুমি কেমন আছো? Hello, Mina. Sorry. Silver. Hello. Hello, Mina. How are you? Mina. Thanks. I am fine. Are you fine? Raju. I am also fine. Thanks. Where are where are you going? Mina. I I am going to buy a newspaper. Raju. Uh, are you reading newspaper every day? না, এখানে আর ইউ বলা যাবে না, প্লিজ আমি একটু হেল্প করি। বলছে কি তুমি কি নিয়মিত পত্রিকা পড়ো? তাহলে দেখেন তুমি কি নিয়মিত পত্রিকা পড়ো, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন করেছে, তো আমরা জানি প্রেজেন্ট ইন্টার ইন্টার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারোগেটিভ হলে সেখানে ডু বা, হ্যাঁ, ডু বা ডাজ ব্যবহার করতে হয়, প্লিজ ডু বা ডাজ ব্যবহার করতে হয়। বলছে তুমি কি নিয়মিত পত্রিকা পড়ো, ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি বা ডেইলি? হুম। মিনা বলছে অবশ্যই, অফকোর্স। তুমি পড়ো না? তাহলে তুমি পড়ো না এটার ইংলিশ হবে ডোন্ট ইউ রিড। এটা কে বলছে? মিনা রাজুকে বলছে তুমি কি পড়ো না, ডোন্ট ইউ রিড। রাজু বলছে অবশ্যই। তুমি কি জানো? হ্যাঁ, এখান থেকে পড়েন। রাজু বলছে অবশ্যই, অফকোর্স। Do you know newspaper is our sorry, জ্ঞানের ভান্ডার ইংরেজি কি হয়? স্টোর, স্টোর হাউস অফ নলেজ, স্টোর হাউস অফ নলেজ। Newspaper is our store knowledge house. স্টোর, স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভান্ডার। Newspaper is our store house of knowledge. হুম। Rina, you are right.
আচ্ছা, ধন্যবাদ, আপনি যথেষ্ট পড়েছেন। এখন অন্য একজনকে একটু সুযোগ দেয়, অনেক ভালো পড়েছেন ফাতেমা মঞ্জুরি আপা। আচ্ছা, এবার অন্য কে যেন পড়তে চাচ্ছিলেন? হুম। ইয়েস, ইয়েস, ইউ ক্যান ট্রাই। হ্যাঁ, পরবর্তীতে পড়তে হবে, হ্যাঁ, এখান থেকে। অন্যরা একটু মিউট রাখেন। হুম, পড়ুন। হ্যাঁ, এই যে রাজু, যারা নিয়মিত সংবাদপত্র পড়ে না তারা কুয়োর ব্যাঙ হয়ে থাকে, অর্থাৎ তাদের সংকীর্ণ মন হয়, জ্ঞানটাও খুব ছোট হয়ে থাকে। হ্যাঁ, এই যে এখান থেকে পড়তে হবে, রাজু বলছে যারা নিয়মিত সংবাদপত্র পড়ে না, এখান থেকে। হুম। অন্যরা একটু মিউট করে রাখেন, তা না হলে একটা বাইরের একটা বাজে সাউন্ড আসছে। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, অন্য কেউ পড়বেন? হ্যাঁ, ইয়েস, ইউ ক্যান ট্রাই, ওকে। রাজু, যারা নিয়মিত সংবাদপত্র পড়ে না, রাজু, who don't read newspaper daily, তারা কুয়োর ব্যাঙ হয়ে থাকে। They become the frog of wealth, কারণ তারা দেশ ও বিশ্বের বর্তমান বিষয়গুলি জানে না, because uh, they don't know the current situation of country and whole world. এটাকে বলা যায় হোম অ্যান্ড অ্যাব্রোড। হোম অ্যান্ড অ্যাব্রোড এটা একটা ফ্রেজাল ইংলিশ, অর্থাৎ দেশ বিদেশের খবর। হুম। দে ডোন্ট নো দ্য নলেজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, তারা দেশ বিদেশের খবর জানে না। নেক্সট। হুম। মিনা, সংবাদপত্রগুলিতে আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত নিবন্ধগুলি রয়েছে। In in the newspapers there are নিবন্ধ মানে আর্টিকেল, এখানে নিবন্ধগুলির অর্থ আর্টিকেল। বলা হচ্ছে কি, অ্যাট দ্য সেম টাইম, হেয়ার ইউ ক্যান সি, অ্যাট দ্য সেম টাইম নিউজ পেপার কন্টেইনস, সংবাদপত্রে থাকে আর্টিকেলস, বিভিন্ন নিবন্ধন বা নিবন্ধ, রিলেটেড টু আওয়ার স্টাডি। দেখবেন প্রথম আলো যে পত্রিকা রয়েছে বা যুগান্তর বা জনকণ্ঠ, অনেক রকমের পত্রিকা, ন্যাশনাল যে নিউজ পেপারগুলো আমাদের, এখানে শিক্ষার একটা পেজ থাকে। হুম। তারপর বিনোদনের একটা পেজ থাকে, খেলাধুলার একটা পেজ থাকে। এখানে সেই কথাটা বলছে যে at the same time newspaper contains article related to our study, they are very helpful, সেগুলো আমাদের জন্য খুব সহায়ক। হুইচ সেকশন অফ নিউজপেপার ডু ইউ লাইক মোস্ট, সংবাদপত্রের কোন চ্যাপ্টারটা তুমি বেশি ভালোবাসো? মিনা বলছে সার্টেইনলি দ্য স্টাডি পেজ, অ্যান্ড ইউ? মিনা বলছে আমি ঠিক শিক্ষা পাতাটা বেশি ভালোবাসি। দেখবেন প্রথম আলো পত্রিকায় লেখাপড়ার বিষয়ক দুইটা পাতা থাকে। হুম। পঞ্চম শ্রেণীর লেখাপড়া বিষয়ক, এসএসসি বা ইন্টারমিডিয়েট বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক যারা যারা পেপার পড়েন তারা আমার কথাটা বুঝতে পারবেন। তো আমি মেইনলি ফোকাস করতে চাচ্ছি কিভাবে। দেখেন বলছে, মিনা বলছে সার্টেইনলি দ্য স্টাডি পেজ, অ্যান্ড ইউ? দেখেন এর বাংলা অর্থটা কোথায় আছে, এই যে রাজু বলছে পত্রিকার কোন বিভাগটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? রাজু প্রশ্ন রাখলো মিনার কাছে। মিনা বলছে অবশ্যই শিক্ষা পাতা। তুমি? তো তখন বলছে যে আমি সাধারণত জ্ঞানের বিভাগ এবং সাহিত্য নিবন্ধনগুলি পছন্দ করি, অর্থাৎ সাহিত্যের যে লেখালেখি, মাঝে মাঝে আমি আমার লেখাগুলি পত্রিকা পাঠাই। তাহলে এর ইংলিশটুক কি হবে? দেখেন, সামটাইমস, সামটাইমস মাঝে মাঝে, আই সেন্ড মাই রাইটিংস, আমি আমার লেখাগুলো পাঠাই কোথায়? টু, এই টু মানে হচ্ছে কাছে, দিকে, প্রতি। মনে রাখবেন প্রেপোজিশনের উপরে যখন ক্লাস নিব তখন এই টু এর ব্যবহার, অ্যাটের ব্যবহার খুব ডিটেইলস পড়াবো। বলছে সামটাইমস আই সেন্ড মাই রাইটিংস টু নিউজ পেপার, মাঝে মাঝে আমি সংবাদপত্রের লেখা ছাপা হওয়ার জন্য আমার লেখালেখিগুলো পাঠাই। কে বলছে? রাজু বলছে। দেখেন, তাহলে এখানে বাংলা দেখে দেখে যদি আপনি ইংলিশ বলতে পারেন, আপনার আপনার স্পিকিং বা স্পোকেন স্কিলটা খুব ডেভেলপ হয়ে গেল। বাংলা দেখে ইংরেজি করতে হবে, আবার এই ইংরেজি দেখে দেখেও আপনাকে বাংলা ট্রান্সলেশন করা শিখতে হবে। আমরা একই সঙ্গে দুইটা বিষয় খুব ভালোভাবে শিখতে পারছি, একটা হচ্ছে বাংলা থেকে ইংরেজির অনুবাদ, আরেকটা হচ্ছে ইংরেজি থেকে বাংলার অনুবাদ। দেখেন আমি এই জায়গাটা আপনাদের কাছে আরো একটু আসতে চাচ্ছি।
আমরা অনেকেই হয়তো এটা দেখেছি। হ্যাঁ, নেক্সট ক্লাসগুলোতে এটা খুব ভালোভাবেই ছিল এখানে। আমরা যদি একটু প্র্যাকটিস করতে চাই, এখানে অনেক ধরনের ট্রান্সলেশন রয়েছে, যে 12টা টেন্স, প্রত্যেকটা টেন্সের কিন্তু এখানে ট্রান্সলেশন। সে মাছ ধরিতে থাকিবে, এই থাকিবেটা দেখেন, আমি বলেছিলাম যে আপনি কি দেখে বুঝবেন যে এটা কোন টেন্স, কোন প্রকারের টেন্স, কি দেখে চিনবেন? সেটা হচ্ছে বাংলা বাক্যে আমাদেরকে কি করতে হবে? ভার্বের দিকে লক্ষ্য রাখতে হবে, আর কোথাও লক্ষ্য রাখার প্রয়োজন নেই। সে মাছ ধরিতে থাকবে, কি করবে? ধরিতে থাকবে। অর্থাৎ এটা ফিউচার, ভবিষ্যৎকালে একটা চলমান ভাব বুঝাচ্ছে। আমি আগামীকাল সকালে অঙ্ক করিতে থাকব, সে আগামীকাল সকাল 10টার সময় স্কুলে যেতে থাকবে। দেখেছেন? তারে মাঠ তারা মাঠে খেলিতে থাকবে, মা কোরআন পড়তে থাকবেন, সে চারাগাছগুলাতে পানি দিতে থাকিবে। লিলি কি ইতিহাস পড়বে? ফলটি কি তাজা হবে না? আমি গান গাইতে থাকিব, শিশুটি কি দুধ পান করবে না? আমি সেখানে যাব না। আনিস কলা খাবে না, আমরা সময় পাবো না। অভি শিক্ষক হবে না, সে সাহসী হবে না। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো একটু বলতে পারবেন? এক একজনে দুই দুইটা করে বলবেন প্লিজ। সবাই কিন্তু আনমিউট করবেন না, তাহলে ক্লাসটা খুব সমস্যা হচ্ছে আমাকে মেইনটেইন করতে। হ্যাঁ বলেন। অনেকেই বলছেন, কিন্তু আমি বলছি বশির উদ্দিন, এমডি বশির উদ্দিন, আপনি 1 2 3 এই তিনটা বলেন, এই তিনটা আপনি ট্রান্সলেট করেন প্লিজ। হুম, থ্যাংক ইউ। তারা মাঠে খেলিতে থাকিবে। হুম। দে উইল বি প্লেইং ইন দ্য ফিল্ড। হুম। আর পড়তে থাকবেন। হুম। আদার উইল বি সাইড ক্রাউড হলি ক্রাউড। তারা গাছগুলোকে পানি দিতে থাকবে। হ্যালো, হ্যালো স্যার। আমি আনমিউট করলে আপনারাও অনেকে আনমিউট করেন, এই জন্য আমি মিউট করে দিতে বাধ্য হলাম, এখানে খুব একটা ব্যাড সাউন্ড আসছিল। আপনি তিনটা পড়েছেন, খুব ভালো। বলা হচ্ছে সে মাছ ধরিতে থাকবে, হি উইল বি ক্যাচিং ফিশ। দেখেন, আমরা শুধু এই এতটুকু শিখে থেমে থাকবো না। আমরা কি করব? সে মাছ ধরিতে থাকবে, এই বাক্যটা অ্যাফার্মেটিভে আছে। এটা নেগেটিভ কি হবে কেউ বলতে পারবেন? সে মাছ ধরিতে থাকবে। দেখবেন এই ব্যাজের সমস্যা হচ্ছে এইটাই, আমি আনমিউট করলে সবাই কথা বলে ওঠে। একজন পড়ছে, তার ভিতরে সবাই আবার কি যেন সাউন্ড করে একেবারে ক্লাসটা এলোমেলো করে দিল। যাই হোক, সে মাছ ধরিতে থাকবে, এই একটা বাক্যকে আমরা 4টা বাক্যে রূপান্তর করতে পারবো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। এভাবে যদি আপনি সাজাতে পারেন, আমার গত কয়েকদিন আগে একটা ক্লাসে যারা ছিলেন, একটা বাক্যকে কিভাবে 30টা বাক্যে রূপান্তর করা যায়, এই ক্লাসটাও যারা ভালোভাবে করেছিলেন, ইংরেজি ভাষাটা তাদের জন্য খুবই সহজ। দেখবেন যারা যে বিষয়টা নিয়ে গবেষণা করে তাদের কাছে সেটা কিন্তু সহজ মনে হয়। তো এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে অল্প গবেষণা করে এটা বুঝলাম, ল্যাঙ্গুয়েজটা খুবই ভালোভাবে সহজে অল্প সময়ের ভিতরে শেখা যায়। বিনিময়ে আপনাকে কি করতে হবে? আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সব কিছু আপনাকে পড়া লাগবে না। দেখেন, এই যে সেন্টেন্স ট্রান্সলেশন মেথড, এটা খুবই একটা ভালো সিস্টেম, খুব ভালো। কেন ভালো বলছি? কারণ আমরা যখন কথা বলি তখন প্রথমে আমাদেরকে বাংলায় কিন্তু সাজাতে হয় কথাগুলো। এখন কেউ এখানে যদি আমাকে বলে, ফোন করলো যে স্যার আমার এখন খুব অসুস্থ, আমি বোধ করছি, আমি এখন ক্লাসটা করতে পারছি না, আমি এখন ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি, বা আমি এখন মিউট করে বা আমি ক্লাসটা কেটে দিয়ে চলে যাচ্ছি, আমি এখন বিশ্রাম নিব। দেখেন, কয়েকটা কথা আমি বলেছি যে স্যার আমি এখন অসুস্থ বোধ করছি। তাহলে এই যে করছি, যাচ্ছি, খাচ্ছি, নিশ্চয়ই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আই অ্যাম ফিলিং ইল নাও, অথবা আই ফিল ইল নাও, আমি এখন অসুস্থ বোধ করছি। নাও আই হ্যাভ টু গো অ্যান্ড আই উইল টেক রেস্ট, এখন আমাকে যেতে হবে এবং আমি এখন বিশ্রাম নিব। আই উইল টেক রেস্ট। কথা বলাটা খুবই সহজ, শুধু আপনাকে টেন্সটা অনুসরণ করতে হবে। 12টি টেন্স আপনাকে শেখা লাগবে না, 12টি টেন্সের স্ট্রাকচার আপনি জেনে রাখবেন, কিন্তু আমাদের বেসিক্যালি 7 প্রকার টেন্স। এই 7টি টেন্স যদি আপনি ভালোভাবে জানেন, ইংলিশে কথা বলতে পারবেন অনর্গল। দেখেন, এখানে আরো একটা বলছে যে সে চারাগাছগুলোতে পানি দিতে থাকবে, হি উইল বি গিভিং ওয়াটার টু দ্য প্লান্টস। লিলি কি ইতিহাস পড়বে? দেখেন, আমি এই জায়গাটা আপনাদের একটু সহজ করে দেখাই। এই বাক্যটা ইন্টারোগেটিভে রয়েছে, 5 নম্বরে যে বাক্যটা, লিলি কি ইতিহাস পড়বে। তাহলে এখানে
এই প্রশ্নবোধক বাক্য কিন্তু আমাদের অনেকের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। লিলি কি ইতিহাস পড়বে? এই বাক্যটা সহজ করার জন্য আপনাদের জন্য সুন্দর একটা সিস্টেম রয়েছে। সেটা হচ্ছে কি, এই বাক্যটাকে আগে অ্যাফার্মেটিভে সাজাতে হবে। অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক, পজিটিভ করতে হবে। লিলি ইতিহাস পড়বে, এই বাক্যটা মনে হয় আমরা সবাই পারবো। ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, লিলি উইল রিড হিস্ট্রি। কি বললাম? লিলি উইল রিড হিস্ট্রি, লিলি ইতিহাস পড়বে। এটা যদি আমি নেগেটিভ করি কি হবে? লিলি উইল নট। এই যে অক্সিলারি ভার্ব রয়েছে না উইল, এই উইল এর পরে নট বসিয়ে পৃথিবীর যে কোনো বাক্যকে নেগেটিভ করা যায়। কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আর ওই অক্সিলারি ভার্বকে যদি নেগেটিভ করতে হয়, না বোধক করতে হয়, ওই অক্সিলারি ভার্বের পরে শুধু নট যোগ করতে হয়। কেমন দেখেন, আমি যদি একটা বাক্য বলি আই অ্যাম ইটিং রাইস, কি হবে? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। এই বাক্যটাকে নেগেটিভ করা খুবই খুবই সহজ। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি না। তাহলে কি হবে? লিলি কি ইতিহাস পড়বে? উইল লিলি রিড হিস্ট্রি। এখানে উইলটা কেন দিলাম? প্রথমেই আমাকে সেই অক্সিলারি ভার্বটা বসালে বাক্যটা প্রশ্নবোধক হয়ে যায়। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। কি করছি? আমি ভাত খাচ্ছি। এই বাক্যটাকে যদি আমি প্রশ্নবোধক করি কি হবে? আমি কি ভাত খাচ্ছি? অ্যাম আই ইটিং রাইস? কি হবে? অ্যাম আই ইটিং রাইস? তো দেখেন এখানেও কিন্তু সেইভাবে আপনাকে আগামী ক্লাসের এই ডায়লগটা দেখেন, এখানে আরো কিছু ইম্পর্ট্যান্ট এই ডায়লগের ভিতরে যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো রয়েছে। ইম্পর্ট্যান্স মানে গুরুত্ব, নিউজ পেপার সংবাদপত্র, স্টোর হাউস জ্ঞান ভান্ডার, নলেজ শব্দের অর্থ জ্ঞান, ফ্রক্স অফ দ্য ওয়েল কুয়োর ব্যাং অর্থাৎ অল্প জ্ঞানী লোক, কারেন্ট শব্দের অর্থ বর্তমান, অ্যাফেয়ার্স অর্থ বিষয়, আর্টিকেলস নিবন্ধ, রিলেটেড সম্পর্কিত, সার্টেইনলি অবশ্যই, জেনারেল নলেজ অর্থ হচ্ছে সাধারণ জ্ঞান। জেনারেল নলেজ শব্দের অর্থ কি হবে? সাধারণ জ্ঞান। দেখেন এখানে একজন অনেকে প্রশ্ন করেছে, স্যার জ্ঞানের ভান্ডার এটার ইংলিশ কি হবে? জ্ঞানের ভান্ডার ইংলিশটা হবে হচ্ছে, কি হবে বলেন তো? স্টোর হাউস অফ নলেজ। দেখেন নিচে আরো একটা ডায়লগ দিয়েছি, হ্যালো মিনা, হাউ আর ইউ গোয়িং অন উইথ ইউর স্টাডিজ? মিনা, অ্যাজ ইউজুয়াল, হোয়েন ইউর এক্সাম গোয়িং টু বিগিন। দেখেন এখানে আপনি প্রথমে বাংলা দেখবেন না, ইংলিশ থেকে চেষ্টা করবেন বাংলা বাক্য তৈরি করার। তারপর পড়া হয়ে গেলে এই বাংলা বাক্য দেখে ইংরেজি বাক্য তৈরি করতে হবে। হ্যালো মিনা, তোমার পড়াশোনা কেমন চলছে? এইটা কিন্তু আমরা অনেকেরই প্রশ্ন করে থাকি, তোমার পড়াশোনা কেমন চলছে? কি হবে? দেখেন এই বাক্যটার ইংলিশ সেন্টেন্স হবে, হাউ আর ইউ গোয়িং অন উইথ ইউর স্টাডিজ। কি বললাম? হাউ আর ইউ গোয়িং অন উইথ ইউর স্টাডিজ। তোমার পড়াশোনা কেমন চলছে, অর্থাৎ তুমি তোমার পড়াশোনার সাথে কেমন চলছো। তো এখানে দেখবেন অনেকগুলো ডায়লগ দিয়ে রেখেছি। আমি ক্লাস শেষে যারা গ্রুপে নিয়মিত দেখেন, খোঁজ খবর নেন, এই শিটটা পাঠিয়ে দিব। এইগুলো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। আরও একটা প্র্যাকটিস করবেন, এই বাক্যগুলো করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে আছে এই নাম্বারে পাঠাবেন। সেন্টেন্সগুলা প্র্যাকটিস করবেন। এগুলো আপনি যদি লেখার মতো সময় আপনার হাতে না থাকে তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, মৌখিকভাবে আমাকে বলবেন। গ্রামার যদি আপনি না পারেন, ইংলিশের কোর একেবারে শিকড়ের বিষয়টা হচ্ছে গ্রামারের নলেজ। আইট রাইস, আমি ভাত খাই, কিন্তু যখন বলবো করিম ভাত খায় তখন করিম ইটস দিতে হবে। আমরা কিন্তু প্রায়ই লিখতে গেলে ওইটা ভুল করি। আইট রাইস আমরা লিখে ফেলি করিম ইট রাইস। আমরা কি লিখি? করিম ইট রাইস। তো এভাবে লিখলে কিন্তু হবে না, আমাদেরকে গ্রামার মেইনটেইন করে সঠিকভাবে লিখতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে আমাদেরকে এটা ফলো করতে হবে। তো দেখেন এই ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে ভার্বের একটা রুল। কিসের রুল বলছি? ভার্বের রুল। এই ভার্বের ব্যবহারটা কিন্তু আমরা জানি না। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কেবল যে কথাটা বললাম দেখেন, ঠিক সেই কথাটাই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আমি এইমাত্র যে কথাটা বলেছি, বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং এর শেষে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। কি করতে হবে? ভার্বের সাথে এস বা ইয়েস। কিন্তু অন্য কোনো টেন্সে এরকম হবে না। অন্য কোনো টেন্সে এরকম হবে না। যেমন দেখেন, সে ভাত খায়, এখানে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য হি ইটস রাইস। সে নাচে, শি ডান্সেস। মুকুল গান গায়, মুকুল সিংস এ সং। আমরা অনেকেই কিন্তু এই এসটা দিতে ভুলে যাই, মুকুল সিং এ সং এটা লিখে ফেলি। তো এখানে বলছে যে উপরের বাক্যগুলোতে হি সি মুকুল সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক বচন হয়েছে, এই জন্য এখানে ভার্বের পরে এস বাই এস। কিন্তু দেখেন থার্ড পারসন প্লুরাল, এই যে এখানে দে ব্যবহার করেছি, কি ব্যবহার করেছি? দে।
তাহারা ভাত খায়, দে ইটস রাইস হবে না, কারণ তাহারা এটা বললে প্লুরাল বুঝায়, দে ইট রাইস। কি হবে বলেন? দে ইট রাইস। মুকুল এবং মুনির গান গায়, মুকুল অ্যান্ড মুনির সিং এ সং। যখন দুইজন হবে তখন কিন্তু কোনোভাবেই এখানে এস বাই এস দেওয়া যাবে না, তখন অবশ্যই আপনাকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এখানে সাবজেক্টগুলো হলো প্লুরাল, এই জন্য কিন্তু এখানে প্লুরাল হবে, আর সিঙ্গুলার হলে সিঙ্গুলার। যেমন দে ইট রাইস, এটাকে যদি বলি তারা ভাত খাচ্ছে, কন্টিনিউয়াস ফর্ম, তখন কি হবে? দে আর ইটিং রাইস। দেখেন তখন কি হবে? দে আর ইটিং রাইস। দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এখানে কিন্তু আর হবে। নেক্সট দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়, তখন ভার্বের সাথে এস বা ইয়েস হয় না। কেন হয় না? কারণ এস বা ইয়েস দিচ্ছেন, আবার আপনি ডাজ ব্যবহার করবেন, এই দুইটা থার্ড পারসন ফর্ম একটা বাক্যে বসে না। যেমন দেখেন, হি গোস টু স্কুল, এই যে একটা বাক্য লিখেছি, এর অর্থ কি? সে স্কুলে যায়। এটা অ্যাফার্মেটিভের একটা বাক্য, হি গোস টু স্কুল। কিন্তু এটাকে নেগেটিভ যখন করব কি হবে? হি ডাজ নট গো টু স্কুল। কি হবে? হি ডাজ নট গো টু স্কুল, এটা নেগেটিভ। এখানে কিন্তু ডাজ নটের পরে আমি ইচ্ছা করলেও যেহেতু নেগেটিভ দিয়েছি ডাজ নট, এখানে আর গোজ হবে না। সেই কথাটা এখানে বলেছি, নেগেটিভ করতে গেলে মূল ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্মটা মনে আছে তো? গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। যারা ক্লাসটা ছিলেন, এই দেখেন এই ভার্ব ফর্মগুলো আবারও আমি প্রয়োজনে এই শীটটা আজকে দিব। সিং মানে গান গাওয়া, তাহলে আমি যদি বলি মেয়েটি একটা গান গেয়েছিল, তখন কি সিং ব্যবহার করলে হবে? হবে না, তখন আপনাকে এই স্যাং ব্যবহার করতে হবে, স্যাং। দ্য গার্ল স্যাং এ সং, দ্য গার্ল স্যাং এ সং। আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য বলি, মেয়েটি একটা গান গেয়েছে, তখন কি আপনি স্যাং ব্যবহার করলে হবে? তখন আপনাকে সাং ব্যবহার করতে হবে। দ্য গার্ল হ্যাজ, দ্য গার্ল হ্যাজ সাং এ সং, তখন আপনাকে এই সাং ব্যবহার করতে হবে। দেখেছেন? এইভাবে এগুলো মুখস্থ করবেন। স্ট্যান্ড, স্টুড, স্টুড। স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিল বা দাঁড়িয়েছিলাম। এই ভার্ব ফর্মগুলো না জানলে আপনি কোনো ক্রমেই বাক্য গঠন করতে পারবেন না। হুম যদি বলা হয়, দেখেন ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া। তো মনে করেন আপনার একটা কলম বা আপনার একটা মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল, তো আপনি অনেক দিন পর ঘরের ভিতরে সেই মোবাইলটা আপনি খুঁজে পেয়েছেন। তো বলছেন যে আমি আমার মোবাইল ফোনটি খুঁজে পেয়েছি, আমি আমার মোবাইল ফোনটি খুঁজে পেয়েছি। কি হবে? আই হ্যাভ ফাউন্ড মাই মোবাইল ফোন, আই হ্যাভ ফাউন্ড মাই মোবাইল ফোন, আমি আমার মোবাইল ফোনটি খুঁজে পেয়েছি। দেখেছেন? তাহলে এখানে V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স এবং ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েস, এই বাক্যগুলো তৈরি করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে ভার্বের V3 ফর্ম কাজে লাগাতে হবে। তো এই ভার্ব ফর্মগুলা আপনারা মুখস্থ করবেন, যে যত বেশি মুখস্থ করবেন ভার্ব ফর্ম, তার জন্য তত বেশি ইজি হবে ল্যাঙ্গুয়েজটা। দেখেন নেক্সট রুল কি বলছে, অনেক ভালো কয়েকটা শব্দ এখানে আমি বলতে পারি। বলা হচ্ছে ইয়েস্টারডে, অলসো, লাস্ট উইক। মনে রাখবেন, এগুলো মুখস্থ করবেন। ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। ডে বিফোর ইয়েস্টারডে অর্থাৎ গত পরশু দিন, দ্য ডে বিফোর ইয়েস্টারডে এর বাংলা অর্থ হচ্ছে গত পরশু দিন। এটা একটু মনে রাখবেন। এই শব্দগুলো যদি থাকে, ব্যবহৃত হয়, তবে ওই কাজটি ওই সময় হয়েছিল বুঝায়, তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। এক্ষেত্রে আপনাকে কি হবে? যেমন দেখেন, সুমন গতকাল বাড়ি এসেছে। এই যে গতকাল বাড়ি এসেছে কথাটা কিন্তু এক প্রকারের ভুল, বলতে হবে সুমন গতকাল বাড়ি এসেছিল। সুমন গতকাল বাড়ি এসেছে এটা বলা যায় না, যদিও লিখেছে, কিন্তু বাক্যটা করতে হবে পাস্ট ইনডেফিনিট। এই যে বলছে ইয়েস্টারডে, এগো, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ডে বিফোর ইয়েস্টারডে, এই শব্দগুলো এই মানে সেন্টেন্সগুলোর ভিতরে এই শব্দগুলো যদি উল্লেখ থাকে, বাক্যটা অবশ্যই আপনাকে পাস্ট ইনডেফিনিটে করতে হবে। আমি গত বছর ভারত গিয়েছিলাম, আমি গত বছর ভারতে ভ্রমণ করতে গিয়েছিলাম। আই ওয়েন্ট ইন্ডিয়া লাস্ট ইয়ার। দেখেন এই যে লাস্ট ইয়ার কথাটার উল্লেখ থাকলে আপনাকে অবশ্যই বাক্যটা পাস্ট ইনডেফিনিটে করতে হবে। আই ওয়েন্ট ইন্ডিয়া লাস্ট ইয়ার, আমি গত বছর ইন্ডিয়ায় গিয়েছিলাম, ভারতে গিয়েছিলাম। তারপর দেখেন, খুব ইম্পর্ট্যান্ট রুল, এগুলো কিন্তু আমরা প্রায়ই ভুল করে থাকি। কমন মিস্টেকস ইন ইংলিশও বলা যায়, আবার এগুলো রাইট ফর্ম ও ভার্ব বলা যায়। একটা রুল দেখাই, দেখেন। বলছে সিন্স যখন অ্যাডভার্ব হিসাবে বসে, অ্যাগো আগে থাকবে, এর মতো অর্থ প্রকাশ করে, তখন এই সিন্সের আগে একটি অ্যাডভার্ব অফ টাইম বসে।
সিন্সের আগে কি বসে? অ্যাডভার্ব অফ টাইম বসে এবং ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স বসে। যেমন দেখেন, আই হ্যাভ সিন মাই ওয়াইফ লং সিন্স অ্যাগো, অনেক আগে আমি আমার স্ত্রীকে দেখেছিলাম, বউকে দেখেছিলাম। এটা কিন্তু ইনকারেক্ট। কারেক্ট কি হবে? এই যে অনেক আগে বলেছে না লং সিন্স, এই অনেক আগে শব্দটা উল্লেখ থাকার কারণে বাক্যটা আপনাকে পাস্ট ইনডেফিনিটে করতে হবে। আই হ্যাভ সিন না বলে বলতে হবে আই স মাই ওয়াইফ, আমি আমার বউকে দেখেছিলাম লং সিন্স অথবা লং অ্যাগো। বুঝতে পেরেছেন? এই রুলগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখেন, বর্তমানে সম্পন্ন হয়েছে কোনো কাজ, কি বললাম? বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে এরূপ অনুমান বুঝালে তখন ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে, ফিউচার পারফেক্ট টেন্স। যেমন, সে হয়তো নিশ্চিত, অনুমান এতক্ষণে বরিশাল পৌঁছে গেছে। হি উইল হ্যাভ রিস্ট, এই দেখেন উইল হ্যাভ রিস্ট, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। রিস্ট বরিশাল বাই দিস টাইম। হুম, লক্ষ্য করতে হবে এখানে বাই দিস টাইম দ্বারা বর্তমান কাল বোঝানো হচ্ছে, অথচ ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হলো। তার মানে এই নয় যে বাক্যটি ফিউচারের। অনুমান প্রকাশ করতে গেলে ফিউচার পারফেক্ট টেন্স এরূপে বর্তমান বুঝতে পারে। তারপর দেখেন, লেস্ট বলছে, LEST, একটা রয়েছে লেস্ট মানে হচ্ছে তা না হলে, আরেকটা হচ্ছে লেস্ট মানে উচিত। লেস্ট দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে পরবর্তী ক্লজের ভার্বের আগে শুড বসে। কি বলছে? দুইটা ক্লজ, বাক্য অংশ থাকবে। ক্লজ শব্দের অর্থ কি বলেন? বাক্য অংশ। লেস্ট দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে পরবর্তী ক্লজের ভার্বের আগে শুড বসে। ওই ভার্বটির নেগেটিভ রূপ ব্যবহার করা যায় না। যেমন দেখেন, বলছে রান ফাস্ট, দেখেন রান ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট তা না হলে ইউ শুড মিস দ্য ট্রেন। এখানে কারেক্ট কি করতে হবে? এটা কারেক্টই রয়েছে। এমন একটা বাক্য, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ উইল ফেইল, কঠোর পরিশ্রম করো অথবা তুমি ফেইল হবে, ব্যর্থ হবে। তো এটার কারেক্ট হবে ওয়ার্ক হার্ড। দেখেন, কঠোর পরিশ্রম করতে হবে, করো। লেস্ট ইউ শুড, এখানে সাবজেক্টের পরে শুড ব্যবহার করতে হবে। লেস্ট ইউ শুড ফেইল, তা না হলে তুমি ফেইল করবে। ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেইল। দেখেছেন? এই বাক্যগুলো কিন্তু আপনাকে ঠিক এইভাবে এই গ্রামারের নিয়ম অনুসারে তৈরি করতে হবে। আরো কিছু কিছু ইম্পর্ট্যান্ট রুল দেখাই। অতীতকালে কোনো কাজ ঘটেছে এরূপ নিশ্চিত অনুমান বোঝাতে, অতীতকালে নিশ্চিত ঘটেছে এমন নিশ্চিত অনুমান বোঝাতে এখানে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। যেমন দেখেন, হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে যায়নি। হি মাস্ট হ্যাভ বিন ইল, সে অবশ্যই অসুস্থ হয়েছে, হয়ে থাকবে। অর্থাৎ বলছে সে গতকাল স্কুলে যায়নি, নিশ্চয়ই সে অসুস্থ থাকবে, এই জন্য সে স্কুলে যায়নি। অর্থাৎ অতীতকালে কোনো কাজ ঘটেছে, এই যে সে গতকাল স্কুলে যায়নি, এরূপ নিশ্চিত অনুমান বোঝাতে মাস্ট হ্যাভ। এই যে পরবর্তীতে দেখেন, হি মাস্ট হ্যাভ বিন ইল, এই হ্যাভ বিন কেন হলো? হ্যাভ বিন এটার অর্থ হচ্ছে হইয়া আছে। হ্যাভ বিন শব্দের অর্থ কি দাঁড়ালো? হইয়া আছে। অর্থাৎ সে গতকাল স্কুলে যায়নি কারণ সে অসুস্থ হইয়া আছে। বি মানে হচ্ছে হওয়া, সেই বি ভার্বের V3 এসেছে বিন। দেখেন, আমি একটা ক্লাসে আলোচনা করেছিলাম এই বি ভার্বের V3 হচ্ছে বিন। আপনি আরো একটা জায়গা দেখে চিনতে পারেন যে এখানে বিনটা V3 কি না। কারণ এই যে হ্যাভ বসেছে না বিনের বাম পাশে, হ্যাজ হ্যাভ হ্যাড, কি বললাম বলেন? হ্যাজ হ্যাভ হ্যাড, এই তিনটা যদি কখনো থাকে তাহলে তারপরে ভার্বের V3 বসে। তো এখানেও কিন্তু ঠিক তাই হয়েছে। এই দেখেন, হ্যাভ বিন ইল, হ্যাভ বিন হইয়াছে, হি মাস্ট হ্যাভ বিন ইল, সে অসুস্থ হইয়াছে। আমরা যদি একটা বাক্য অনেক সময় বলি, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, এই বাক্যটা কিভাবে বলি? হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। এখানেও দেখেন বিন ব্যবহার করলাম। এই বিনের অর্থ কি? বিন শব্দের বি মানে হওয়া, থাকা বা এখানে থেকেছো। হ্যাভ ইউ ইভার বিন, আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন বা কক্সবাজার থেকেছেন? হ্যাভ ইউ ইভার বিন টু আমেরিকা, আপনি কি কখনো আমেরিকায় থেকেছেন? এখানে বি ভার্বটা কিন্তু মানে বিন শব্দটা বি ভার্বের V3 হিসাবে ব্যবহার করা হয়েছে, এটা মনে রাখবেন। তো আমি আরো একটা বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি, দেখেন। সেই বিষয়টা হচ্ছে, আমরা কথা বলতে গেলে প্রতিনিয়ত আমরা বিভিন্ন বিষয়ের উপরে কথা বলি, তাই না? আমাদেরকে ধন্যবাদ জানাতে হয়। আমি PDF টা আজকে আপনাদের দিব, গ্রুপে সবাই পড়বেন। অর্থাৎ কথা বলতে গেলে আমাদের প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন চ্যাপ্টারের উপরে বলতে হয়। যেমন আপনি কাউকে ধন্যবাদ জানাবেন, আবেগ অনুভূতি প্রকাশ করবেন, তখন সেই জায়গাটা আমরা কিভাবে কভার করব। দেখেন, বলা হচ্ছে উৎসাহিত করবেন কাউকে কিভাবে, কোনো মানুষকে আপনি উৎসাহিত করবেন। কেউ একটা ভালো কাজ করেছেন,
তাকে দেখবেন প্রায় কিন্তু আমরা এই শব্দটার সঙ্গে পরিচিত। আমরা তাকে বলি যে গুড জব, সাবাস। কি বলি? গুড জব, সাবাস। চলতে থাকো, কিপ গোয়িং। কি বললাম বলেন? চলতে থাকো, কিপ গোয়িং। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রাইড। আপনার সামনে কেউ হতাশাগ্রস্ত হচ্ছে, আপনি তাকে এই কথাটা বলতে পারেন যে ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রাইড। হাল ছেড়ো না, নেভার গিভ আপ। মনে করেন আপনার একজন রিলেটিভ, সে একটা জব পরীক্ষা দিচ্ছে, বারবার পরীক্ষা দিচ্ছে, ফেল করছে, আবার দিচ্ছে, আবার ফেল করছে। আপনি তাকে একটা উৎসাহ দিয়ে বলছেন নেভার গিভ আপ। কি বললেন? নেভার গিভ আপ, হাল ছেড়ো না। এটা একটা ভালো প্রচেষ্টা, দ্যাটস গুড ইফোর্ট। ভয়ের কোনো কারণ নেই। কি হবে? দ্যার ইজ নাথিং টু ফেয়ার। নিজের উপর বিশ্বাস রাখো, বিলিভ ইন ইউর সেলফ। দেখেন, এই কথাগুলো না আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা বাংলায় বলি। অনেক সময় বলি না নিজের উপর বিশ্বাস রাখো। কারো পরিবারে বা কারো জীবনে যদি কোনো বিপদ ঘটে যায়, আমরা বলি যে তাহলে তুমি নিজের উপর বিশ্বাস রাখো। কি বলতে হবে? বিলিভ ইন ইউর সেলফ। ঘাবড়াবেন না, ডোন্ট গেট নার্ভাস। কি হবে? ডোন্ট গেট নার্ভাস। শক্ত হও, স্টে স্ট্রং। নিশ্চিন্তে থাকুন। কি হবে? রেস্ট অ্যাসিওর্ড। সংকোচ করবে না, ডোন্ট হ্যাজিটেট। সাধ্যমতো চেষ্টা করো, ডু ইয়োর বেস্ট। আমরা অনেক সময় বলি না যে সাধ্যমতো চেষ্টা করো, ডু ইয়োর বেস্ট। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। কি হবে বলুন? চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। আপনার পরীক্ষা সফল হোক, গুড লাক অন ইয়োর টেস্ট। তুমি শোনো, তুমি এটা করতে পারবে, কাম অন, ইউ ক্যান ডু ইট। তাহলে এটা হচ্ছে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে যখন শক্তি বা সাহস যোগাতে হয়, তখন এই সেন্টেন্সগুলা কিন্তু আমরা ব্যবহার করি। তখন এই সেন্টেন্সগুলো আমরা প্রায় ব্যবহার করি। দেখেন আরো একটা বিষয় দেখাই। অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর কিভাবে আপনারা অভিনন্দন জানাবেন। কেউ একটা ভালো কাজ করেছে, একটা ভালো চাকরি পেয়েছে, কিভাবে তাকে অভিনন্দন জানাবেন? তাকে বলবেন কংগ্রাচুলেশনস, অভিনন্দন। শুভকামনা, বেস্ট উইশেস বা গুড উইশেস। কেউ মনে করেন আপনার রিলেটিভ বা আপনি নিজে একটা চাকরি পেয়েছেন, আপনাকে আমি বলছি গুড উইশেস, অর্থাৎ শুভকামনা। তারপর দেখেন অভিনন্দন, তুমি বিজয়ী। কি বলতে হবে? কংগ্রাটস, ইউ আর দ্য উইনার। অভিনন্দন, তুমি এটা পাওয়ার যোগ্য। কংগ্রাচুলেশনস, ইউ ডিজার্ভ ইট। তোমার নতুন চাকরির জন্য অভিনন্দন, কংগ্রাচুলেশনস ফর ইয়োর নিউ জব। কেউ একটা নতুন বিসিএস ক্যাডার হয়েছে, ফার্স্ট ক্লাস একটা গভর্নমেন্ট জব পেয়েছে, তো আপনি তাকে বলছেন তোমার নতুন চাকরির জন্য অভিনন্দন, কংগ্রাচুলেশনস ফর ইয়োর নিউ জব। দেখেন এখানে কোনো টেন্স লাগে না, কোনো গ্রামার লাগে না। এগুলো স্পোকেনের ছোট ছোট বাক্য, কথা বলতে গেলে এগুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ওইটা ছিল দারুণ, অভিনন্দন। কি হবে? দ্যাট ওয়াজ এক্সিলেন্ট, কংগ্রাচুলেশনস। দ্যাট ওয়াজ এক্সিলেন্ট, কংগ্রাচুলেশনস। সাব্বাস, তুমি কাজটা করো বা করতে পারবে। ব্রেভ হো, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক নাইসলি। আপনি বা তুমি কাজটি সুন্দর করে করতে পেরেছেন। বিসিএস টেস্টে পাশ করার জন্য তোমাকে ধন্যবাদ, অভিনন্দন। কংগ্রাচুলেশনস অন পাসিং ইউর বিসিএস টেস্ট। তোমার পদোন্নতির জন্য ধন্যবাদ, কংগ্রাচুলেশনস অন ইয়োর প্রমোশন। কি হবে? কংগ্রাচুলেশনস অন ইয়োর প্রমোশন, তোমার পদোন্নতির জন্য ধন্যবাদ। দেখেন এখানে অনেকভাবে বলা যায়। আমার পক্ষ থেকে তোমাকে অভিনন্দন, তুমি দারুণ একটা কাজ করেছো করিম। কি হবে? আই কংগ্রাচুলেট ইউ, ইউ হ্যাভ ডান আ ফাইন জব করিম। দেখেছেন? তাহলে এইভাবে কিন্তু এই বাক্যগুলো আমরা প্র্যাকটিস করব। আরও অনেক অনেক বাক্য বলা যায় এইভাবে। তো এই বাক্যগুলো আমরা যদি প্র্যাকটিস করি, আমরা নিশ্চিন্তে ভালোভাবে কথা বলতে পারবো। কিভাবে একটা মানুষ ভালো চাকরি পেলে তাকে অভিনন্দন জানাতে হয়, কিভাবে একজন ভেঙে পড়েছে, শক্তি নাই, সাহস নাই, আপনি তাকে কি বলবেন। তো দেখেন এখানে আরো কিছু রুল আমরা একটু প্র্যাকটিস করি। বলা হচ্ছে কোনো কামনা, কোনো কামনা বাসনা, উইশ বা ডিজায়ার বোঝাতে সাবজেক্টের আগে মে বসে। এই কথাটা মনে রাখবেন, সাবজেক্টের আগে কি বসে? মে বসে। বলছে তুমি সুখী হও। আমরা অনেক সময় বলি না তুমি জীবনে সুখী হও, বা কাউকে আপনি মাথায় হাত দিয়ে স্পর্শ করে বলছেন যে আমি তোমাকে দোয়া করলাম তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। তো এই কামনা বাসনা, উইশ অথবা ডিজায়ার বোঝাতে সাবজেক্টের আগে মে বসে। সাবজেক্টের আগে কি বসে বলুন? মে বসে। বলা হচ্ছে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। আল্লাহ তোমার মঙ্গল করুন, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। তারপর দেখেন বলছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দ্বারা দুইটা ক্লজ যুক্ত হলে, ক্লজ মানে কি জানেন? বাক্য অংশ। দুইটা ক্লজ যুক্ত হলে প্রথম ক্লজটির ভার্ব প্রেজেন্ট টেন্স, এর পরবর্তী ক্লজটির ভার্ব পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন দেখেন বলা হচ্ছে হি টক্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে। এর অর্থ কি? সে কথা বলে। কেমন ভাবে কথা বলে? অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড, যেন সে পাগল বা সে
পাগলের মতো কথা বলে। দেখেন অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, এটা কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। সে কথা বলে যেন সে পাগল। সে এমনভাবে কথা বলে যেন সে বাড়িটির মালিক। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়াজ দ্য ওনার অফ দিস হাউস। এইখানে কিন্তু এইভাবে আমরা বাক্যগুলো তৈরি করব। এরপর দেখেন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং উক্ত বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তবে ভার্বের সাথে এস বাই ইএস যোগ হয়। আমরা এটা সবাই জানি। দ্য বয় গো টু স্কুল, এখানে গোতে ব্র্যাকেট লিখতে হবে দ্য বয় গোস টু স্কুল। দ্য বয় গোস টু স্কুল রেগুলারলি। নেক্সট রুল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়া সত্ত্বেও, দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ক্যান, মাস্ট, শুড, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু এখানে ক্যান, মাস্ট এবং শুড এর পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। যেমন দ্য ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে আমরা চাইলেও দ্য ম্যান ক্যানস অথবা এই ডু এর পরে এস দিয়ে আমরা বাক্য করতে পারবো না। কেন পারবো না? এই ক্যান, মাস্ট, শুড এগুলো হচ্ছে মডাল ভার্ব। এগুলো কোন ধরনের ভার্ব বলেন? এগুলো হচ্ছে মডাল ভার্ব। শি মাস্ট কাম টু হার অফিস ইন টাইম, সে তার অফিসে অবশ্যই আসবে সময় মতো। দেখেছেন? তাহলে এখানে কামের পরে কিন্তু হি মাস্ট কামস হচ্ছে না। কিন্তু আমি যদি মাসটা উঠিয়ে দেই, যেমন সে তার অফিসে নিয়মিত সময় মতো আসে বা সে তার অফিসে সময় মতো আসে, এখানে কিন্তু আপনাকে এই কামের পরে একটা এস দিতে হবে। কারণ কি বলেছি? সে তার অফিসে সময় মতো আসে। হি কামস টু হার অফিস ইন টাইম। ইন টাইম, সে তার অফিসে সময় মতো আসে। এই রুলগুলো খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন বলছে সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথের অর্থ কি? চিরন্তন সত্য। সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম ইত্যাদি বুঝায়, তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য, আর যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কোনো কর্ম বুঝায়। যেমন দেখেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এখানে ব্র্যাকেটে দেওয়া রয়েছে মুভ। এই মুভের সঙ্গে এস যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? কারণ এই বাক্যটা হচ্ছে চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এখানে দ্য সান রাইজে ব্র্যাকেট দেওয়া, রাইজেস করতে হবে। দ্য সান, দেখেন এখানে রাইজে কি দেওয়া রয়েছে? ব্র্যাকেট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মনে রাখবেন ইস্ট মানে পূর্ব। আমরা অনেকেই কিন্তু দেখেছি যখন কথা বলে তখন কোনটি পূর্ব ইংরেজি আর পশ্চিম ইংরেজি। ইস্ট মানে পূর্ব, ওয়েস্ট শব্দের অর্থ হচ্ছে পশ্চিম। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ চারটা দিকের নাম মনে রাখবেন। পারলে আমরা 10টা দিকের নামই মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, তারপর কি দেখেন বলছে দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সেটে ব্র্যাকেট, এখানে কি হবে? দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এইভাবে আমরা এই বিষয়গুলো মনে রাখবো। আরো একটা সুন্দর রুল দেখেন, বলছে যে রুল 4, কি বলছে? যেসব সেন্টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না এবং মাঝে মধ্যে জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারি, অর্ডিনারলি, নর্মালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি, এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করবেন। হ্যাঁ, এগুলো যদি ব্যবহৃত হয় সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আমার সঙ্গে সঙ্গে বলবেন কি বলছি এখানে? কোনো সেন্টেন্সের ভিতরে যদি জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন দেখেন সাবিহা লার্ন হার লেসন্স রেগুলারলি, এখানে সাবিয়া লার্ন হবে না, সাবিয়ার পরে লার্নস হবে। কেননা এই যে দেখেন এখানে রেগুলারলি রয়েছে, কি আছে? সাবিহা নিয়মিত তার পড়াগুলা পড়ে। তাহলে বাক্যগুলো কি হবে? সাবিয়া লার্নস হার লেসন্স রেগুলারলি, সাবিয়া তার লেসনগুলো নিয়মিত পড়ে। হি অলওয়েজ ডিস্টার্ব দ্য স্টুডেন্টস, মনে করেন স্কুল থেকে ছেলেমেয়েরা যখন বাসায় ফেরে তখন বখাটে ছেলেরা তাকে ডিস্টার্ব করে, তাদেরকে ডিস্টার্ব করে। এই যে হি অলওয়েজ শব্দটা রয়েছে সর্বদা, তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। হি যেহেতু থার্ড পারসন, এখানে ভার্বের পরে এস বাই এস হবে। হি অলওয়েজ ডিস্টার্বস দ্য স্টুডেন্টস রেগুলারলি, সে ছাত্রছাত্রীদের নিয়মিত ডিস্টার্ব করে, বা সর্বদা, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। হুম আচ্ছা, এইগুলো একটু মনে রাখবো আমরা। দেখেন অনেক ইম্পর্ট্যান্ট রুল এখানে দিয়েছে। নেক্সট একটা রুল বলছে যে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু প্রভৃতি মডাল অক্সিলারি ভার্বের পরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কি বললাম?
বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। যেমন দেখেন, দ্য ওয়ার্ক ক্যান ডু ইমিডিয়েটলি। কি বলেছি? দ্য ওয়ার্ক ক্যান ডু ইমিডিয়েটলি। এখানে কি হবে? দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি। দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি, অর্থাৎ কাজটি দ্রুত মানে তাৎক্ষণিকভাবে ইমিডিয়েটলি করা হতে পারে, এই মুহূর্তে। অল দ্য ম্যাঙ্গোস কুড ইট। এখানে কি হবে? অল দ্য ম্যাঙ্গোস কুড বি ইটেন। সকল আমগুলো খাওয়া যেতে পারতো। ক্যান বি হলে পারে, আর কুড বি হলে পারতো, পাস্ট ফর্ম। ইংলিশ বুক উইল বাই টুমরো। কি হবে? ইংলিশ বুক উইল বি বট টুমরো। মনে রাখবেন এই কথাগুলা। আচ্ছা, নেক্সট রুল দেখেন, সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। খুব সহজ একটা নিয়ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা রুল তুলে ধরেছে। সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দেখেন, শি হ্যাজ রাইট এ লেটার টু হার মাদার। এখানে কি হবে? শি হ্যাজ রিটেন এ লেটার টু হার মাদার। সে তার মায়ের কাছে একখানা চিঠি লিখেছে। তারপর দেখেন, শি হ্যাজ রিটেন এ লেটার টু হার মাদার আছে। তারপর আই হ্যাভ, আই হ্যাভ, এটা একটু আগে আমাকে একজন প্রশ্ন করেছিল, হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে, ফাহমিদা জেরিন, ভালো করে খেয়াল করেন। আই হ্যাভ হ্যাভ মাই মিল, এটার অর্থ কি হবে? জাস্ট ওয়েট। বলা হচ্ছে আই হ্যাভ হ্যাভ মাই মিল। এখানে দুইটা হ্যাভ বসেছে, একটা হ্যাভ ব্র্যাকেটের বাইরে, আরেকটি হ্যাভ রয়েছে ব্র্যাকেটের ভিতরে। তো সহজেই এখান থেকে অনুমান করা যাচ্ছে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। কেন করতে হবে? কারণ সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসাবে দেখেন এখানে হ্যাভ রয়েছে, আই হ্যাভ। আই হ্যাভ, এটার অর্থ হচ্ছে, হ্যাভ মানে হচ্ছে ইয়াসি ইয়াছো। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তারা স্কুলে গিয়েছে, দে হ্যাভ গন টু স্কুল। এখানেও কিন্তু এই ব্র্যাকেটের হ্যাভটাকে হ্যাড করতে হবে। কেন হ্যাড করব? কারণ যেহেতু এখানে হ্যাবের বাম পার্শ্বে আবার আরেকটা হ্যাব আছে, এখানে বোঝানো হচ্ছে যে এই ব্র্যাকেটের হ্যাবটাকে ভি3 করতে হবে। কারণ আমরা জানি হ্যাজ হ্যাভ হ্যাড এরপরে ভার্বের ভি3 বসে। আই হ্যাভ হ্যাড মাই মিল, কি হবে তাহলে? আই হ্যাভ হ্যাড মাই মিল। দেখছেন, এই রুলগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই শীটটা আমি আজকে শেষ করবো না, এটা আগামী দিনেও কিন্তু আপনাদের এখান থেকে পড়া থাকবে। যারা রাইট ফর্ম অফ ভার্বে একেবারেই দুর্বল তাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। বলা হচ্ছে সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এক দুইবার করে এটা পড়বেন, দেখবেন আপনাদের সবই মনে থাকবে। সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইভার, ইয়েট ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয় বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন রাবেয়া একটা মেয়ের নাম, রাবেয়া টেক হার ডিনার জাস্ট নাও। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। কি করতে হবে? রাবেয়া হ্যাজ, দেখেন রাবেয়া হ্যাজ টেকেন হার ডিনার জাস্ট নাও। হুম অর্থাৎ রাবেয়া এইমাত্র তার ডিনার করেছে। আই সি হিম রিসেন্টলি, অর্থাৎ আই হ্যাভ সিন হবে। সি ভার্বের ভিতরি হচ্ছে সি, স, সিন। এই জন্য আমি বারবার করে বলছি এইখান থেকে আপনারা বাক্য তৈরি করবেন। হ্যাঁ, বাক্য তৈরি করে আমার নাম্বার আমি বিগত কয়েকটা ক্লাসে সবাইকে দিয়ে রেখেছি, আমার ওই নাম্বারে আপনারা পাঠাবেন। এই কাজগুলো এখান থেকে করবেন। কিভাবে করবেন? মুখস্থ করবেন, এখান থেকে বাক্য তৈরি করবেন। যেমন দেখেন লেন্ড, এটা আমরা অনেকেই কিন্তু জানি, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। কিন্তু আমি যদি বলি ধার করা, এর ইংলিশটা কি হবে? সেটা হবে ব্রো। ব্রো শব্দের অর্থ হচ্ছে ধার করা। লেন্ড মানে ধার দেওয়া, মনে রাখবেন, ঋণ দেওয়া। আর ব্রো মানে হচ্ছে ধার করা। তো যদি বলা হয় আমি গতকাল 10,000 টাকা ধার করেছিলাম, আমি গত সপ্তাহে আমার বন্ধুকে 10,000 টাকা ধার দিয়েছিলাম। দেখেন, একটা হচ্ছে লেন্ড আর একটা হচ্ছে বোরো। তা LEND, সবাই একটু ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে V1 ফর্ম লেন্ড। আর V3 ফর্ম কি হবে? তখন হবে লেন্ট। দেখেন LENT, V3 ফর্ম কি হবে? লেন্ট। আরেকটা রয়েছে V3, মানে সরি V2 হবে লেন্ট, আর V3ও হবে কিন্তু লেন্ট, LENT। বানানটা ভালো করে খেয়াল করবেন। আমার বেস ফর্মের বানান কি ছিল? LEND, লেন্ড। আর V2 আর V3 হচ্ছে লেন্ট, লেন্ট। এই দুইটা কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখবো। তাহলে এই ভার্ব ফর্মগুলো আপনারা একটু দেখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি মেইন দেখাতে চাচ্ছিলাম, এই ট্রান্সলেশন। যে যত বেশি ট্রান্সলেশন প্র্যাকটিস করবে, আমি খুব হলপ করে বলতে পারি, সে দ্রুত ইংরেজিতে কথা বলা শিখে যাবে। আপনাকে এই ট্রান্সলেশনগুলো কিন্তু বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। শুধু এখানে এইভাবে যা লেখা রয়েছে এভাবে করলে হবে না, এখান থেকে আপনাকে বাক্যটা বড় করতে হবে।
এই বাক্যগুলো বড় করতে হবে। দেখেন কিভাবে বড় করা যায়। বলছে তারা মাঠে যায় নাই, এই বাক্যটা কিভাবে হলো বলেন তো? তারা মাঠে যায় নাই, এইটা হচ্ছে নেগেটিভের একটা বাক্য করেছি, পাস্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টের। তো আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ধরি, তারা মাঠে গিয়ে, তারা মাঠে গিয়েছে, তারা মাঠে গিয়েছে। আর এটা নেগেটিভ বাক্যটা এমন হয়, তারা মাঠে যায় নাই। গত একটা ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ বাক্য যেমন শোনাবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ বাক্যও ঠিক একই রকম শোনাবে, এবং পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ বাক্যের বাংলা মিনিং, বাংলা অর্থ একই রকম হবে এই তিনটা টেন্সের। এখন অনেকের প্রশ্ন করতে পারে, স্যার তাহলে আমরা কোন স্ট্রাকচার ধরে করব? কিন্তু এটার আগে বা পরে অন্য কোন ধরনের বাক্য আছে এইগুলো দেখে আপনাকে বুঝতে হবে। আর যদি এরকম সিঙ্গেল একটা সেন্টেন্স থাকে, তাহলে তো অবশ্যই আপনি যে কোনোভাবে করলে হবে। তারা মাঠে যায় নাই, তাহলে কি হবে? দে হ্যাভেন্ট গো টু দ্য ফিল্ড। অথবা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ করা যায়, দে ডিডেন্ট, দে ডিডেন্ট গো টু ফিল্ড, তারা মাঠে যায়নি। আর পাস্ট পারফেক্টে করলে দে হ্যাডেন্ট গন টু দ্য ফিল্ড। হ্যাড দিলে আর হ্যাভ দিলে বা হ্যাজ দিলে ভার্বের V3 ব্যবহার করতে হবে। তো এইভাবে এই ট্রান্সলেশনের পদ্ধতিতে আমাদেরকে এগোতে হবে। ট্রান্সলেশন না শিখলে আপনি কখনোই পারবেন না। দেখেন নেক্সটে আমি আরো একটা স্পোকেনের রুল আপনাদেরকে একটু দেখাই। এটা বলা হচ্ছে যে কিভাবে আপনার মতামত প্রকাশ করবেন। আমি পরামর্শ দেব যে, একটা মিটিং এ বসে রয়েছেন, আপনি পরামর্শ দিতে চাচ্ছেন, কিভাবে দিবেন? আই উড সাজেস্ট দ্যাট, আমি পরামর্শ দেব আমার দৃষ্টিকোণ থেকে, ইন মাই পয়েন্ট অফ ভিউ, ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমার দেখা মতে, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমি উল্লেখ করতে চাই যে, আই উড লাইক টু পয়েন্ট আউট দ্যাট, আমার মনে হচ্ছে যে, অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম কনসার্নড, আমি বিশ্বাস করি যে, আই বিলিভ দ্যাট, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমার অভিজ্ঞতায় বলে যে, ইন মাই এক্সপিরিয়েন্স, কি হবে? ইন মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতায় বলে যে, আমি পরামর্শ দেব যে, আই উড সাজেস্ট দ্যাট, আমার দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, ব্যক্তিগতভাবে আমি মনে করি, কি হবে? পার্সোনালি আই থিঙ্ক, ব্যক্তিগতভাবে আমি মনে করি, পার্সোনালি আই থিঙ্ক। তুমি কি মনে করো? তুমি কি মনে করো? হোয়াট ডু ইউ থিঙ্ক, কি হবে বলেন? হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? তোমার দৃষ্টিভঙ্গি কি? হোয়াটস ইউর ভিউ, কি হবে বলেন? হোয়াটস ইউর ভিউ, তোমার দৃষ্টিভঙ্গি কি? তুমি পরিস্থিতি কেমন দেখছো? হাউ ডু ইউ সি দ্য সিচুয়েশন, তোমার মতামত কি? হোয়াটস ইউর ওপিনিয়ন। আমি বলবো যে, আই উড সে দ্যাট, আমি নিশ্চিত যে, আই অ্যাম শিওর দ্যাট, আমার কোনো সন্দেহ নেই, কি হবে? আমার কোনো সন্দেহ নেই, আই হ্যাভ নো ডাউট, ডাউট মানে হচ্ছে সন্দেহ। তো এখান থেকে এই স্পেশাল যে রুলগুলো, এগুলো আপনারা একটু পড়বেন। আর পরবর্তী ক্লাসে ভার্বের বা আজকে যে রাইট ফর্ম অফ ভার্ব দেখালাম, এইটা নিয়ে বিস্তারিত আবার আপনাদের সাথে আলোচনা করব। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।